হীরক রাজার দেশে বলে একটা সিনেমা আপনারা দেখেছেন কিনা আমি জানি না। সেখানে একটা কথা আছে, যে যত জানে সে তত কম মানে। অতএব মানুষ যদি লেখাপড়া শিখে বুঝতে শেখে, তাহলে তো তার চুরি, তার অসততা, তার প্রতারণা এগুলো ধরে ফেলবেন। কিন্তু যদি মূর্খ হয়ে থাকেন তাহলে ধরতে পারবেন না, ফলে তাকে ক্ষমতায় থাকতে সাহায্য করবেন। তো স্বাভাবিকভাবে তিনি চান না যে আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক। আর নেতা নেতৃত্বের ছেলেমেয়েদের তো তারা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ান, দরকার হলে বিদেশে পাঠান। যেমন ধরুন, মুসলমানদের কিছু নেতা আছে, তারা মাদ্রাসা শিক্ষার জন্য আন্দোলন করে, কিন্তু নিজের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পাঠান না। যেমন আমাদের কেন্দ্রীয় সরকারে যারা নেতা আছেন, তারা সংস্কৃত শিক্ষার জন্য, হিন্দি শিক্ষার জন্য, এই দেশীয় শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করে, কিন্তু নিজের ছেলেমেয়েদের কেউ ইউএসএ, কেউ ইউকে, কেউ ফ্রান্সে পাঠিয়ে লেখাপড়া শেখান। এগুলো হচ্ছে একদম প্রকাশ্য প্রতারণা। থেকে টাটাকে তাড়ানোর পর আপনারা দেখুন, পার্লামেন্টে একটা প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে 11 সাল থেকে এই পর্যন্ত প্রায় 7,000 কলকারখানা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। তো শিল্পটা আছে কোথায়? আর নতুন শিল্প, তিনি মাঝে মাঝে এখানে মিটিং ডাকেন, আপনি দেখবেন যে স্পেনে গিয়ে দৌড়চ্ছিলেন এবং সেখানে গিয়ে লগ্নি করবেন, সে প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? তার বাড়িতে কলকাতাতে, মুখ্যমন্ত্রীও কলকাতায় থাকেন, তিনিও কলকাতায় থাকেন। কলকাতাতে নবান্নতে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিতে পারেননি, সে প্রতিশ্রুতি দেওয়ার জন্য স্পেনে, মাদ্রিদে, বার্সেলোনায় যেতে হয়েছে। তারপরেও তার কিছু হয়েছে নিয়ম। তো এই রকম মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোকজনকে, নিজের কাছের লোকগুলোকে বিদেশ ভ্রমণের ব্যবস্থা করেন শিল্প আনার জন্য, কিন্তু শিল্প আসে না। কী করে আসবে? ধরুন, আপনি যদি এখানে একটা কল কারখানা কিছু করতে চান, বাড়ি করতে চান, তাহলে কি হবে? আপনি মধ্যমগ্রামে দেখেননি, ওই যে কিশোর হালদার প্রমোটারের নাম, একটা বাড়ি করছিল, কাউন্সিলর তাকে ডেকে বলেছে তোমাকে 50 লাখ টাকা দিতে হবে। সেটাকে দেয়নি তা নয়, 20 লাখ, 3 লাখ, 2 কিস্তিতে 23 লাখ দিয়েছে, বাকি টাকাটা বাকি আছে। সেই জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে তাকে মারধর করে রক্তাক্ত করেছে। সে, যিনি বাড়ি তৈরি করছিলেন, সেই প্রমোটার হাসপাতালে গিয়ে মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ভেজা, মানে রক্তে ভেজা জামা পরে থানায় এসে মামলা করলেন। কিন্তু পুলিশের লোকেরা সে কাউন্সিলরকে খোঁজ করেই পেলেন না। মাস দুয়েক পরে কাউন্সিলর যখন আত্মসমর্পণ করলেন, পুলিশের লোকেরা তার জামিনের বিরুদ্ধে করার কোনো দরকারই মনে করলেন না। তিনি জামিন পেয়ে গেলেন, এসে বাকি টাকাটা তার কাছ থেকে আদায় করবেন। তো এইরকম যদি হয়, ধরুন আপনি যদি, এখানে শেষ না, আপনি এই যে বাড়ি করবেন, তারপরও লোকাল যে গুন্ডারা আছে, শাসক দলের আছে, তাদের কাছ থেকে আপনাকে বালি কিনতে হবে, তাদের কাছ থেকে আপনাকে শিক কিনতে হবে, তাদের কাছ থেকে আপনাকে পাথর কিনতে হবে, তাদের কাছ থেকে আপনাকে সিমেন্ট কিনতে হবে, এবং সেটা বাজার দরের থেকে অনেক বেশি দরে কিনতে হবে। তো তারপরে এই যে বাড়ি তৈরি হওয়ার পর প্রতি মাসে থেকে তোলা দিতে হবে। তাহলে কোন শিল্পপতি এইগুলো নিয়ে আসবেন, তাদের শিল্প এখানে নিয়ে আসতে চাইবেন? কারণ যখন পুলিশের কাছে গিয়ে যারা অপরাধ করছে তাদের সাজা হয় না, তাহলে শিল্পপতিরা ভয় পাবেন না? তো সেটাই তো হচ্ছে, যার জন্যে তাকে ওই চপ শিল্প, মুড়ি শিল্প, বাতরাজের ব্যাগের শিল্প, এইসব ফালতু কথা বলে লোককে বিভ্রান্ত করতে হচ্ছে। মানে তিনিও জানেন যে তিনি যে শাসন ব্যবস্থা চালন করেছেন, গুন্ডারাজ কায়েম করেছেন, তাতে শিল্পপতিরা আর যদি বেতন নিতেন এবং ঠিকভাবে কাজটা করতেন, তাহলে রাজ্যের লোকের উপকার হতো। উনি বেতন নেন না, তাতে রাজ্যের লোকের কোনো উপকার হয় না। তিনি ছবি আঁকার কথা বলছেন,
তিনি কি ওই মাইকেল অ্যাঞ্জেলো বা এরকম বিখ্যাত ছবি আঁকেন যে তার ছবি 2 কোটি টাকায় বিক্রি হয়? এই যে সুদীপ্ত সেন বা গৌতম কুণ্ডুরা জেলে যাওয়ার পর তার ছবি আর বিক্রি হয় কি? তো হ্যাঁ, তো ওগুলো তাকে ঘুষ দেন যারা চিটিংবাজ। আপনারা তো শুনেছেন দলের যিনি সাধারণ সম্পাদক, দলের যিনি মুখপাত্র, তিনি বলেছেন যে সুদীপ্ত সেনের ওই যে মিডিয়া সেলের সব থেকে সুবিধা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি বলছি না, মুখপাত্র, সে দলের কিন্তু এখনও মুখপাত্র আছেন, সাধারণ সম্পাদক আছেন, তিনি বলছেন। তো তাহলে তিনি এই চিটিংবাজদের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালিয়ে রাজ্যের তো যে দুর্নীতি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। তিনি কাজ করছেন, বেতন নিতেন, সেটাই তো সঠিক ছিল। উনি যেটা দেখাতে চাইছেন ওটা ভালো মানুষই নয়, প্রতারণা রাজ্যের লোকের কাছে। পার্থ চ্যাটার্জি কত জুলাই 22-এ বোধহয় অ্যারেস্ট হয়েছিলেন, বছর 3 প্রায় জেলে আছেন, এখন জামিনে ছাড়া পেয়েছেন, কেস থেকে ছাড়া পাননি। এখন এতদিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা কেসটাতে চূড়ান্ত চার্জশিট দিয়ে ট্রায়ালটা যদি শুরু করতেন তাহলে উনি জেলের বাইরে আসতেন না। তারা করতে পারেননি না করেননি তারাই উত্তর দিতে পারবেন। তবে জামিন পেয়ে বাইরে আসা মানে কেস থেকে ছাড়া পাওয়া নয়। এই তো জীবন কৃষ্ণ সহ সিবিআইয়ের কেস থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন, আবার ইডি ধরেছে। সিবিআইয়ের কেসও আছে, আবার ইডির কেস হয়েছে। আমার মনে হচ্ছে ইডির কেস অনেক বেশি জোরালো হবে, কারণ তারা যেমন 3800 লোকের তালিকা পেয়েছেন যাদের কাছ থেকে উনি টাকা তুলেছেন এবং কোথায় কোথায় টাকাগুলো রেখেছেন, কোথায় কোথায় সম্পত্তি করেছেন, ইডি সেগুলো খুঁজে বের করেছেন এবং আদালতে সেগুলো যদি প্রমাণ হয় তাহলে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা কম আছে। শিক্ষকের কথাটা পরে আসছি। বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবেন, তো আমাদের এখানে 12 পর্যন্ত শিক্ষায় তো পয়সা লাগে না, এখন তো উনি বিনামূল্য কোথাতেই করবেন। ইতিমধ্যে তো মূল্য লাগে না, 12 পর্যন্ত পড়তে পয়সা লাগে কি? তাহলে ওটা বিনামূল্য করবেন কী করে? তো এই প্রশ্নটা আপনারা করেন না কেন আমাকে? প্রথম এটা গেল। আর দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকরা বাড়ির কাছে কাজ পেলে কি অন্য রাজ্যে যেতেন? তাদের মা আছেন, বাবা আছেন, কারো কারো স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছেন, ভাই বোন আছেন। সেই পরিবার ফেলে তারা গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস অন্য রাজ্যে থাকেন কেন? কারণ এখানে কাজের অভাবের জন্যে তারা খুব অল্প পারিশ্রমিক পান, সেসব রাজ্যে গেলে অনেক বেশি পারিশ্রমিক পান। তো এই যে 5000 টাকা নিয়ে কি তারা যে পারিশ্রমিক পান সেটা পোষাবে? পোষাবে না। অতএব তার 5000 নিতে আসার জন্যে কেউ যে আসবেন এটা আমার মনে হয় না। আপনি বলতে পারেন তাহলে তিনি পরিকল্পনা করলেন কেন? আপনাদের মনে আছে সমর্থন বলে একটা প্রকল্প হয়েছিল? দেখুন, আমার গ্রামের, আমাদের পাড়ার আমি 26 জনের নামে টাকা ঢুকেছিল, তারা কেউ পরিযায়ী শ্রমিক ছিল না। ওটাও পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প ছিল, যারা এই পার্টির নেতাদের পিছন পিছন ঘুরে বেড়ায় তাদের অ্যাকাউন্টে। আর যেদিন টাকা ধরেছে সেই দিনই সে টাকাটা তুলে পার্টির নেতারা নিয়ে নিয়েছে, নেতাদের পকেটে বা পার্টি ফান্ডে গিয়েছে। আমি এই তালিকা দিয়ে যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটা তুলেছে, কে সেই টাকাটা নিয়েছে, সবগুলো দিয়ে থানায় অভিযোগ করেছিলাম। আমি এসপিকে কপি পাঠিয়েছিলাম, এসডিওকেও জানিয়েছিলাম, যেহেতু এসডিও এটা দেখাশোনা করতেন। আমি ডিএমকে জানিয়েছিলাম, আমি উপরে ডিজি হোম সেক্রেটারি কপি পাঠিয়েছিলাম, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য সমর্থন প্রকল্প হলো, সরকারের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকলো পার্টির লোকদের, যারা পরিযায়ী শ্রমিক তাদের নয়, পার্টির লোকদের। আর পার্টির লোকেরা তুলে সেটা পকেটে ঢুকালো তো পার্টি ফান্ডে দিল। সরকারি টাকা
পার্টির টাকা করার ওটা পরিকল্পনা ছিল। এই পরিযায়ী শ্রমিকদের পরিকল্পনাও তাই। পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, যারা এই শাসক দলের নেতাদের পিছন পিছন করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর টাকাটা তুলে পার্টির নেতারা নিয়ে নেবে। এই টাকাগুলো যাতে পার্টির নেতারা মারতে পারেন তার জন্য এটা করা হয়েছে। এবং দেখবেন যে কোথাও কোথাও এটা নিয়ে ঝামেলাও হচ্ছে, যে কেউ বাধা দিলেই তারা খেপে যাচ্ছেন। তো সামনে বছর যেহেতু ভোট আছে, টাকার দরকার, সুদীপ্ত সেন গৌতম কুণ্ডুরা জেলে, এবং নিয়োগ দুর্নীতিতে টাকা তত পরিমাণ উঠছে না, কারণ এটা নিয়ে মামলা মোকদ্দমা হলে প্রচুর ছেলেমেয়ের চাকরি বাতিল হয়েছে, জীবন কৃষ্ণদের মতো লোক ধরা পড়েছে, আপনি পার্থ চ্যাটার্জির কথা তো বললেন, পর্ষদের এবং বোর্ডের লোকও ধরা পড়েছে, আরও অনেক এমএলএ ধরা পড়েছেন। তো সেই টাকাটা তো লাগবে ভোটের খরচের জন্য, তো এটাই ভোটের খরচের জন্য।